আসসালামু আলাইকুম সবাইকে। আমি জেএসসি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই যে মঙ্গলবার দিন তো হংকংয়ে সকালবেলা পৌঁছে গেছি। তখন হংকংয়ে মনে হয় সকাল 9টা বাজে। এখানে আমরা এসে পৌঁছেছি। তো আমরা ট্রেন দিয়ে টার্মিনাল 1-এর দিকে যাচ্ছি। হংকংয়ের মধ্যে আসলে হংকংটা এয়ারপোর্টটা অনেক বড়, কিন্তু যাই বলি না কেন সুস্থভাবে আলহামদুলিল্লাহ পৌঁছাইতে পারছি, এটাই অনেক কিছু। এখানে হংকং এয়ারপোর্টে জাহিন সাবিরের জন্য পানি কিনতেছিলাম। এখানে তো পানি রেখে দিছে আমাদের ব্যাগ চেক করার সময়, পানির বোতল। তো এরপরে এখন এখান থেকে আবার পানি কিনলাম জাহিন সাবিরের জন্য। আসলে এত রাস্তা হাঁটতে এবার আমি এত টায়ার্ড যে আমার হাঁটার কোনো শরীরের শক্তি নাই। তো হাঁটতেছি আর কি, আস্তে ধীরে হাঁটতেছি। আর বাগ্যি সেই রকম ট্রেল ছিল মাঝখানে মাঝখানে, যার জন্য হাঁটাটা একটু সহজ হয়ে গেছে, না হলে তো হাঁটতে অনেক কষ্ট লাগে। আর যাই বলি না কেন, জাহিন সাহাবি তো মাশাল্লাহ অনেক খুশি যে ওরা জাপানে যাবে। এখন এয়ারপোর্টের মধ্যে এই সুন্দর একটা ওয়াল দেখে আমি ভিডিও করতেছি, এত রং চং ভালো লাগতেছিল, কালারফুল। যতটুকু বুঝতে পারলাম যে হংকং এয়ারপোর্টে একটু কালারফুল বা অনেক সুন্দর করেই সাজানো। পরিষ্কার থাকলেই আসলে ভালো লাগে, এত কিছু থাকতে হবে এয়ারপোর্টের মধ্যে তা না, পরিষ্কার থাকলেই আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমাকে তো জাহিনার বুট টিকিটও চেক করে নাই, সব কিছু আমার হাতে দিয়ে রাখছে। আমি যেখানে ওদের বলতেছি সেখানেই যাইতেছে। আমি দেখেছি গেটের নাম্বার 66, তো আমি ওদেরকে বলছি 66-এ এসে বসতে। এর জন্য ওরা 66-এ আসছে, এখানে এসে আমরা বসছি, ওয়েট করতেছি। আমরা একদম পুরো রিল্যাক্স মুডে আছি। হঠাৎ করে জাহিন আবু বলতেছে আমার কেন জানি মনে হইতেছে এখানে না, কারণ এখানে তো মানুষই নাই। পরে গেট নাম্বার আবার চেক করতে গিয়ে দেখি আমাদের 43। আবার এ পর্যন্ত হাইটা আসছি 43-তে। এখানে এসে দেখি ঠিকই প্লেন আছে, প্লেন ক্লিন করতেছে। ডিলে এর জন্য হয়ে গেছে যে এখানে ক্লিন করতে অনেক টাইম লেগে গেছে, না হলে আমরা প্লেনটা মিস করে দিতাম একটুর জন্য। একদম আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া প্লেন ক্লিন করার জন্য, যে এর জন্য প্লেনটা ডিলে হয়ে গেছে। তা এর জন্যে আমরা প্লেনটাকে ধরতে পারছি, না হলে কিন্তু এই ফ্লাইটটা আমাদের মিস হয়ে যেত। কারণ আমারই দোষ, আমি ভালো করে চেক না করে ওদের 66 বলছি, ওরা ওই অনুযায়ী গিয়ে বসেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে জাপানে এসে পৌঁছাতে পারছি। জাপানের এয়ারপোর্টে এসে শান্তি লাগতেছে এখন। জাপানের এয়ারপোর্ট যদি আপনারা খেয়াল করেন দেখবেন আহামরি তেমন কিছুই নাই, সাজানো গোছানো তেমন কিছু না, কিন্তু অনেক পরিষ্কার, যেটা সবচেয়ে বেশি শান্তি লাগে। এখানে জেএসসি লেখা দেখে একটু ভিডিও করলাম, আমার নামের সাথে মিল আছে। তো কি বলবো, এই ক্লিনিক, একটা নতুন ক্লিনিক হয়েছে এখানে এয়ারপোর্টের মধ্যে, যেটাতে সংক্ষেপে জেএসসি লেখা, সি দিয়ে ক্লিনিক, আর জে দিয়ে যে নামটা, সে নামটা আসলে আমার মনে নাই। তো মাত্র এয়ারপোর্ট থেকে নেমে যখন এটা দেখাইতেছে, আমার ফ্যামিলি মেম্বার, আমার জাহিন সাহেব, আমার হাজব্যান্ড আমাকে দেখাইতেছে, দেখো তোমার নাম তোমার নাম, এর জন্যই আসলে ভিডিও করা। আর আমার কাছে সবচেয়ে শান্তির জায়গাটা হচ্ছে এই ট্রেলগুলি যদি না থাকতো, সত্যি আমার পায়ের অবস্থা যে কী হইতো। আমি আবার নতুন জুতা পরছি, যার অনেক ভুল করছি, আমার পায়ের আঙ্গুল ফুলে গেছে একদম। জাপানে এয়ারপোর্টে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর জাপানে বললামই তো, এয়ারপোর্টে আহামরি তেমন দেখার মতো কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চক 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 করে, এটাই ভালো লাগে। এখানে প্রয়োজনীয় যা লাগবে শুধু সেটাই আপনার আছে, এর জন্য এক্সট্রা কোনো কিছু না। যেমন ধরেন লিফট, তারপর টয়লেট, আর কিছু তো থাকেই শপ, যেখানে কোনো কিছু মানুষ আসলে ফরেনার আসলে কেনাকাটা করে, এই আর বাড়তি এক্সট্রা কোনো কিছু দিয়ে আছে হিজিবিজি করার কিছু নাই, এটাই সবচেয়ে ভালো। আর জাহিনের তো কষ্ট হয়ে যেতেছে, ও বড় দেখে ওরেই বারবার বলতেছে একটু ধরো ধরো। আরেকটা কথা বলি, আমি জাপানে থাকি এর জন্য না, দেখেন এখানে এয়ারপোর্ট থেকে ওরাই অনেকেই একসাথে মিলেমিশে লাগেজগুলো নামায় রাখতেছে, যাদের যেটা সে নিয়ে যাবে এখান থেকে। ওইখানে কিন্তু লাগেজ আস্তে আস্তে দেখা যায় একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে পড়ে যায় অনেক সময়, এটা যাতে না হয়, কোনো সমস্যা না হয় বেল্টের মধ্যে, এর জন্য কিন্তু ওরা বেল্ট থেকে নামায় রাখছে, যার যেটা সে লাগেজ নিয়ে চলে আসতে পারবে ওখান থেকে। তো এটাই সুবিধা। কিন্তু এখানে নিজে থাকি দেখে যে প্রশংসা করতেছি এটা কোনো কিছু না, যা হচ্ছে আমার চোখের সামনে তাই আসলে আপনাদের দেখাচ্ছি। তারপরে দুইজন তো এই যে অনেক খুশি, এই বেন্ডিং মেশিনের সামনে অনেকক্ষণ দাঁড়ায় জুস খাওয়ার জন্য প্রচেষ্টা করতেছিল। তো জাহিনাবুর গাড়ি তো নিয়ে আসবে এক লোক, এর জন্য আমরা ওয়েট করতেছিলাম, ওদের আর জুস কিনে দেই নাই। তো আমরা ভাবছি গাড়িতে উঠি, তারপরে সামনে কোনো কোম্পানি থাকলে নামবো, ওইখান থেকে জুস কিনে দেবো। কিন্তু আমরা এয়ারপোর্টে বের হওয়ার পর থেকে আর কোনো কোম্পানি পাচ্ছি না, কিছু পাচ্ছি না। রাস্তা তো যেতেই আছে, সময় যেতে আছে, অনেক দূরে যেয়ে তারপর কোম্পানি পাইছি ফাইনালি। তো এর ফাঁকে আমি জাপানের কিছু ভিউ আর কি
রেকর্ড করার চেষ্টা করতেছিলাম যে এখানে আসার যে শান্তিটা, এখানে আসার যে শান্তি সেটা হচ্ছে নিরিবিলি জায়গা। আমার সত্যিকারেই নিরিবিলি জায়গা অনেক পছন্দ। মানুষ মনে করে যে কেন ঢাকা শহর পছন্দ করি না, আমি ঢাকা পছন্দ করি। ঢাকায় আমি বড় হয়েছি, ঢাকায় আমার বাবা মা ভাই বোন আছে, ঢাকা আমার ভালো লাগে। কিন্তু দিন শেষে সত্যি কথা বলতে গেলে আমার নিরিবিলি জায়গা, একটু শান্তি জায়গা আমার ভালো লাগে। মানে যেখানে কোলাহল নাই, নিরিবিলি, চুপচাপ, আমি নিজের মতো সময় কাটাতে চাই, আমি এটা বেশি পছন্দ করি, অনেক এনজয় করি। এখন এটাকে মানুষ কিভাবে নেয় জানি না, কিন্তু আমি এরকমই, এর জন্যই আমার শান্তি লাগে। এই যে দেখতে পারতেছেন এই জায়গাটুকু দেখতেই কিন্তু গ্রামের মতো লাগতেছে। জাপানে, হ্যাঁ এটা সত্যি কথা, আমরা গ্রামের মধ্যে থাকি, আর গ্রামে থাকি বলেই আমার বেশি ভালো লাগে। একদম নিরিবিলি শান্ত শিষ্ট জায়গা। আর সত্যি কথা বলতে আমার এরকমই প্লেস প্রয়োজন, কারণ আমি বেশি কথা বললেও মানে দিন শেষে নিজেকে কেন জানি আমার একা জায়গা থাকতে বা একা থাকতেই ভালো লাগে, নিজেকে আসলে একাই ফিল হয়। বাইরে থাকি এর জন্যও হইতে পারে। অনেক দেরি হয়ে গেছে আমাদের, এত দেরি হয়ে গেছে যে আমার নিজেরই ক্ষুধা লেগে গেছে। পরে আমরা কম্বিনিতে আসছি, কমিউনিতে আসার পরে খাবার কেনার আগে মাথায় ঢুকতেছে যে নেক্সট মানে পরের দিনের জন্য বুধবার দিন সকালবেলা আমরা কি নাস্তা খাবো, ওইটার জন্য আমার মাথায় প্ল্যান আসতেছিল। এর জন্য আমি ব্রেড আর ডিম নিয়ে নিছি। আসলে সংসার জীবন এরকমই যে সংসারে যখন এসে পা রাখতে না রাখতেই শুরু হয়ে গেছে যে কি ভাত খাবো, কি খাবার খাবো। এটা মা হিসেবে আমার চিন্তা ভাবনা, ঘরের বউ হিসেবে চিন্তা করতেই হয়। এর জন্য আমি কিছু রুটি নিয়ে নিছি আর ডিম নিয়ে নিছি, যে ভাবলাম যে রুটি ডিম দিয়ে অ্যাটলিস্ট সকালবেলা ওদের নাস্তা খাওয়াইতে পারবো। মানে যে বাংলাদেশে ছিলাম এতদিন কোনো টেনশন ছিল না। সবাই আত্মীয় স্বজন যারা ছিল, আমার আম্মু বলেন, ভাবি বলেন, আর তারপর আমার ননাসরা বলেন, সবাই তো খাবার বানায় দিছে সামনে, আর বসে বসে খাইছি, কোনো টেনশন কাজ করে নাই। এখন যখন নিচের সংসারে যাব তখন থেকে আমার মাথায় কাজ করা শুরু করে দিছে যে কি রান্না করবো, বাসায় গিয়ে কী খাবে ওদের। এই জন্য আমি যে ডিম নিয়ে নিছি আর পাউরুটি নিয়ে নিছি যেন এগুলো ওদের খাওয়াইতে পারি, আর কিছু শুকনো ব্রেড নিয়ে নিছি যা যা ওদের পছন্দ গাড়ির মধ্যে বা রাতেবেলা খাওয়ার জন্য। তো জাহিনা বুকে বলতেছি যে আস্তে আস্তে আমাদের শুরু হয়ে গেছে জীবন যুদ্ধ। জাহিনা বুক আর ওইখানে চেক করতেছিল হালাল খাবার। আমাদের একটা অ্যাপ আছে যেখানে আসলে হালাল না হারাম এটা চেক করেই আমরা খাবারটা নিই। তো এখানে চেক করার পরে আমরা যেটা হয় ওই অনুযায়ী খাবার নেই। এখানে লেখা ছিল হালালও না হারামও না, মানে মাঝামাঝি অবস্থায়, চাইলে আপনি খাইতে পারেন, না চাইলে নাই। তো জাহিনা আব্বুর সবচেয়ে যেটা মিস করছে সেটা হচ্ছে কফি। তো ওর কফিও দেখেই বলে আমি একটা কফি নেই, তাহলে আমি ড্রাইভিং করতে পারবো, যেহেতু আমাদের টোকিও থেকে তোয়ামাতে যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো লাগে। তো ওর একটু কফি না হলেই চলে না, তো এর জন্য কফিও নিয়ে নিলাম। আমি অবশ্য কফি খাই নাই, আমার খিদা লাগছে। আমি বার্গার বলে আমি ব্রেড খাবো, আর একটু জুস নিছি, আমি জুস খাবো। আর আসলে কি বলবো, আসলে জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে এখন থেকে। আর ভালো লাগতেছে না ভাবতে, বাসায় যে রান্না করার টেনশনে আমার কাজে মাথা নষ্ট, যে কিভাবে কি করব, কিভাবে হ্যান্ডেল করব সব কিছু। তারপর বাকিটা দেখা যাবে বাসা যাওয়ার পরে, কারণ সব কিছুতে একসাথে এক হাতে গুছাতে হবে। দেখি শুরু হয়ে গেছে, কি হয়। আপনারা থাকবেন আমাদের পাশে, দেখবেন। আমি আসলে প্রতিদিনের ভিডিওটা আপলোড করতে পারি না, কারণ ভিডিও করে করে কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না। এর জন্য আমি একটু কাজ করি, একটু ভিডিও করি, দেখাই যে হ্যাঁ এতটুকু করেছি। তো রাতে ভিডিও করা হয় নাই আলহামদুলিল্লাহ। রাতে একটা সময় আমরা বাসায় পৌঁছে গেছি। আমার লাইটগুলো দেখে, আমার বিয়ের বাড়ির লাইট, আমি তো আগেই বলছি আমার ভালো লাগে। তো আমার লাইট মনে নষ্ট হয়ে গেছে, সামনেটা এত জ্বলতা ছিল না। কিন্তু আমার গাছগুলো চেক করতে গিয়ে মন খারাপ হয়ে গেছে। এখানে দুবলা দিয়ে একদম পুরো ভরে গেছে, কারণ এগুলো এক্সট্রা গাছ, এগুলো আগাছাগুলি না ফালাইলে গাছগুলি নষ্ট হয়ে যায়। এই যে আমার গোলাপ গাছটা মনে প্রায় শেষ। এখানে ছিল হাইড্রেঞ্জা গাছ ছিল, ওইটাও উঠতে পারে নাই মনে হয় দুবলা গাছের জন্য, কিছুই আসলে উঠে নাই। এখানেও গাছগুলি দিয়ে পুরো ভরে গেছে, এগুলো ক্লিন করতে হবে। এগুলি ক্লিন না করলে আসলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো বাসায় আসার পরে এক ভাবি আসলে ফোন দিছে, উনি খাবার পাঠাইছে আমাদের জন্য। আসলে আমি খুবই লাকি। আসলে আমার কোনো কিছু করতে হয় না, ভাবি তো রান্না করে খাবার পাঠাইছে। আলহামদুলিল্লাহ, এখানে অনেক মানুষ আছে যারা আমাদের কেয়ার করে। আল্লাহ হাফেজ সবাইকে।